দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়াত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ, রাজসাক্ষী মামুনের 5 বছর। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান বাংলাদেশের, জনস্বার্থে পাশে থাকার কথা জানিয়েছে ভারত। ধানমন্ডি 32 নম্বরের ভাঙা বাড়ি নিশ্চিহ্ন করার প্রচেষ্টা, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের সঙ্গে চুক্তি স্বাক্ষর, পানগাঁও পেয়েছে সুইজারল্যান্ড। এবারে পুরো আয়োজন। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সকল সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার দুপুর 12:35 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর আদালত কক্ষে পিনপতন নীরবতা। আইনজীবী ও সাংবাদিক সহ উপস্থিত সবার দৃষ্টি বিচারকদের দিকে। প্রায় 2.5 ঘন্টা ধরে রায় পড়ে শোনান বিচারক। মামলায় আনা 5টি অভিযোগের প্রথমটিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের আমৃত্যু কারাদণ্ড এবং বাকি 4টিতে দেয়া হয় মৃত্যুদণ্ড। সেই সাথে শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। আর রাজসাক্ষী চৌধুরী মামুনের 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষ জানিয়েছে এটি প্রতিশোধ নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞা পূরণ। শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেওয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী জানান, রায় মেনে নিলেও তিনি মর্মাহত। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। জুলাই যোদ্ধা ও তাদের স্বজনেরা বলছেন রায়ে তারা সন্তুষ্ট, দ্রুত রায় কার্যকরের দাবি তাদের। শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই দেশে আইনা তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই 2 জনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। রায়ের দিন আদালত প্রাঙ্গণ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোচ্চ পর্যায়ে। 2 বছর আগেও যারা শাসন করতেন রাষ্ট্র, নিয়ন্ত্রণ করতেন প্রশাসন, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার রায়ে তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তবে ভুক্তভোগীদের প্রত্যাশা দ্রুত আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। অবিলম্বে এই রায় কার্যকর করার আহ্বান জানিয়েছেন তারা। সোমবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে আসামিদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম। এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে এবং এখন আয়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা।
জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমকে জানান, এই রায়ের মধ্য দিয়ে 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার কিছুটা প্রতিফলন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে অনেক কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হলো কোনো একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা, এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম। আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। প্রতিক্রিয়া জানাতে আয়োজিত ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনাকে 1 মাসের মধ্যে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান। আমরা এটি দাবি জানাচ্ছি যে আমাদের শেখ হাসিনার এই রায়কে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। নেতারা বলেন, শুধু রায় ঘোষণা নয়, রায় কার্যকর করার মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে। শিমুল বাশার, দীপ্ত বার্তাকক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছে। তবে বিক্ষোভ হয়েছে গোপালগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে রায় ঘোষণা দেখার জন্য বড় পর্দা বসানো হয়। শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর একে অপরকে মিষ্টিমুখ করান শিক্ষার্থীরা। এরপর আনন্দ র্যালি বের করা হয়। বিচার 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 চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাকসুর প্রতিনিধিরা সবার মধ্যে মিষ্টি বিতরণ করেন। পরে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করেন তারা। নারায়ণগঞ্জে মিষ্টি বিতরণ করে উল্লাস করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। তারা বলেন, এই রায়ে শহীদ পরিবারগুলোর মতো এনসিপিও সন্তুষ্ট। শেখ হাসিনার ফাঁসির রায়ের পর চট্টগ্রামে মিষ্টি বিতরণ করে ছাত্র জনতা। নগরীর বিপ্লব উদ্যানে আনন্দ প্রকাশ করেন তারা। রাজশাহী মহানগরীর সাহেববাজার 0 পয়েন্টে মিষ্টি বিতরণ করেন এনসিপির নেতাকর্মীরা। খুলনার শিববাড়ি মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করে। পরে শেখ হাসিনার ছোট চাচা শেখ আবু নাসেরের বাড়িতে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেয় তারা। বরিশালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এই সময় তারা মোটর সাইকেলে করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নরসিংদীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন ছাত্র দলের নেতাকর্মীরা। জেলখানা মোড় থেকে তারা আনন্দ মিছিল বের করেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার চেষ্টাকালে ফেনীতে 9 জনকে আটক করেছে পুলিশ। এদিকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে গোপালগঞ্জে। গাছের গুঁড়ি ফেলে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে তারা। পরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। এদিকে ট্রাইব্যুনালের রায়ের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শান্তি, গণতন্ত্র ও অন্তর্ভুক্তি সহ বাংলাদেশের জনগণের স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত। সোমবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিয়ে জানায়, নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়ের বিষয়ে অবগত ভারত। দেশটি জানায়, বাংলাদেশের শান্তি ও গণতন্ত্র রক্ষায় তারা পাশে রয়েছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার হস্তান্তরে বাংলাদেশ সরকারের আহ্বানের কোনো জবাব দেয়নি দিল্লি। এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর তাকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। তাকে ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেই জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। আমি এটা নিয়ে কোনো অ্যাসেস করবো না, এই কারণে যে আমি তো আইনের মানুষ নই। বিভিন্ন আইনেই ফাঁক থাকে, সেই ফাঁক কীভাবে পূরণ করতে হয় সেটাও আইনজ্ঞ যারা তারাই বলতে পারবেন। কাজে এটা বরং আপনারা যারা আইন নিয়ে কাজ করেন তাদেরকে জিজ্ঞেস করেন এই প্রশ্ন। আমি আপনাদেরকে শুধু এটুকুই বলতে পারি, যেটা বলেছি, যে আমরা চিঠি দেবো তাকে ফেরত দেওয়ার জন্য।
সচিবালয়ে আইন উপদেষ্টা জানিয়েছেন, এই রায় প্রাণ হারানো পরিবারের জন্য সান্ত্বনার খোরাক হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টার প্রত্যাশা, ঐতিহাসিক এই রায়ে দেশের আইন শৃঙ্খলার অবনতি হবে না। সড়কও কোনো আতঙ্ক নাই, আমি তো সড়ক দিয়ে আসছি, আপনিও সড়ক দিয়ে আসতেন। কোনো রকমের ছোটোখাটো দিয়ে একটা যে ঘটনা ঘটতেছে, এটা তো আপনারাও জানেন, আমিও জানি। ইয়ামিন, আনাস, রিয়াগোপ সবার কথা মনে পড়ছে। মনে হচ্ছে আজকে তাদের বিদেহী আত্মা হয়তো একটু শান্তি পাবে। আজকে তাদের শোক সন্তস্ত পরিবারের কথা মনে পড়ছে। হয়তো এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন। আইন উপদেষ্টা বলেন, এই রায় ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা হিসেবে বিবেচিত হবে। আজকে বাংলাদেশের মাটিতে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়ার আগে মোট ২৮ কার্যদিবসে ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়। ২০২৪ সালের কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন খুব দ্রুতই রূপ নেয় গণমানুষের সর্বাত্মক বিদ্রোহে। সেই গণঅভ্যুত্থানের চাপেই পতন ঘটে শেখ হাসিনার সরকারের। ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ রয়েছে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। একই মামলায় আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও। গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এ মামলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সেদিনই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। চলতি বছরের মার্চে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি হিসেবে যুক্ত করার আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল। ১২ মে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে রিপোর্ট জমা দেয়। এরপর ১ জুন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৮,৭৪৭ পৃষ্ঠার অভিযোগে সাক্ষী করা হয় ৮৪ জনকে। আসামিদের বিরুদ্ধে আনা ৫ অভিযোগের মধ্যে রয়েছে ১৪ জুলাই গণভবনে উস্কানিমূলক বক্তব্য দেওয়া, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমনের নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চাংখারপুলে ৬ আন্দোলনকারীকে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা। এসব অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের মাধ্যমে গত ১০ জুলাই শেখ হাসিনা সহ ৩ আসামির বিচার শুরু করার আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে পলাতক দেখিয়ে বিচার শুরু হলে কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। সাক্ষ্য গ্রহণ শেষে ১২ অক্টোবর শুরু হয় যুক্তিতর্ক খণ্ডন। মোট ২৮ কার্যদিবসে ৫৪ জনের সাক্ষ্য জেরা শেষে গেল ১৩ নভেম্বর মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়। আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন। জহিরুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িটি পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারেনি বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকালে সোমবার দুপুরের দিকে দুটি এক্সক্লাভেটর নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসাবশেষ পুরোপুরি গুড়িয়ে দিতে যায় একদল বিক্ষোভকারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। পরে সেখানে যান সেনা সদস্যরা। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ধানমন্ডি, কলাবাগান, পান্থপথ ও সোবহানবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা শেখ হাসিনার দুটি কুশপুত্তলিকা পোড়ায়। আওয়ামী লীগের কোনো আস্তানা বাংলাদেশে থাকতে দিব না। আমরা ৩২ নম্বরকে সমান করে খেলার মাঠ বানিয়ে দিব। বাংলার বাড়িতে ৩২ রাখবো না, কথা একটাই। আমাদের কথা স্পষ্ট, বাধা দিলে বাঁধবে লড়াই। আমরা সেই বাধা ভেঙে কিছু সামনে আগাইছি। সেই বাধা ভেঙে আমরা হচ্ছে যে আমাদের চূড়ান্ত গন্তব্য পর্যন্ত যাব। এখানে আমরা ক্রিকেট খেলবো, হয় ফুটবল নয় ক্রিকেট, দুটোটা এখানে খেলা হবে।
রায় ঘোষণার পর বিক্ষোভকারীরা আবারও সংগঠিত হয়ে ৩২ নম্বরের দিকে অগ্রসর হয়। তখন আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিলে ফের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়। আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন, আমার কপালে দেখেন, এখানে আবার এই যে এইখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে। আমি হাত পা নাড়াতে পারতেছি না, আমার এত বাজে অবস্থা করছে। এই মানুষগুলো আপনি মারাইলেন আজকে। ভাই এটা কি? এরা আর্মির দায়িত্ব থেকে আসে। আমি সবারই দায়িত্ব, আমার দায়িত্ব, আপনাদের দায়িত্ব, সবার দায়িত্ব। এটা আমি সাউন্ড গ্রেনেড মারছি ভাই। আর ব্লকে আসার পরে যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি, তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি। মানে আপনাদের দেখলাম অনেক ধাওয়া পাল্টা দেওয়া হলো, তারা কি মারমুখী হয়েছিল বা পুলিশ একটু তারপরে পাটকেল মারার চেষ্টা করছে, আমরা এরপরে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্র জনতা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপিএম টার্মিনালের সঙ্গে ৩৩ বছর মেয়াদি চুক্তি সই করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে ৩ বছর টার্মিনাল নির্মাণের সময়। একই দিন কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সুইজারল্যান্ডের মেডলকের সঙ্গে ২২ বছর মেয়াদি চুক্তি করা হয়েছে। নৌ পরিবহন উপদেষ্টা জানিয়েছেন, এর মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য ও সরাসরি বিদেশি বিনিয়োগে নতুন যুগের সূচনা হলো। চট্টগ্রাম বন্দরের কাছে কর্ণফুলী নদীর তীরবর্তী একটি এলাকা লালদিয়া চর। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে এখানে একটি নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। ডেনমার্কের বন্দর পরিচালনাকারী সংস্থা এপিএম টার্মিনাল নিজস্ব অর্থায়নে এটি নির্মাণ করবে। এ লক্ষ্যে সোমবার ঢাকায় এপিএম টার্মিনালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী টার্মিনাল নির্মাণে সময় লাগবে ৩ বছর, যাতে ব্যয় হবে ৬,৭০০ কোটি টাকা। নির্মাণের পর ৩০ বছর তা পরিচালনা করবে ডেনমার্কের প্রতিষ্ঠানটি। এরপর দুই পক্ষ চাইলে চুক্তির মেয়াদ আরও ১৫ বছর বাড়ানো যাবে। লালদিয়া কন্টেইনার টার্মিনাল হবে দেশের অর্থনৈতিক প্রবেশদ্বার, যার মাধ্যমে ভবিষ্যতের দরজা খুলবে, যা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি টেকসই বন্দর হবে। এটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এই গুরুত্বপূর্ণ খাতে ড্যানিশ বিনিয়োগ আরও বড় বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করতে সাহায্য করবে। চুক্তি অনুযায়ী কন্টেইনার ব্যবহারের সক্ষমতা বা প্রতি টিইউতে চট্টগ্রাম বন্দর পাবে $21। তবে বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং 9 লাখ টিইউ ছাড়ালে এই হার বেড়ে হবে $23। এটি দেশের জন্য একটি নতুন সূচনা। এই চুক্তির মধ্য দিয়ে ডেনমার্ক এবং ইউরোপ থেকে আরও বড় ও বৈচিত্র্যময় বিনিয়োগের জন্য নতুন দ্বার উন্মোচন হবে। নৌপরিবহন উপদেষ্টা জানিয়েছেন, এই চুক্তি কর্মসংস্থানের সাথে চট্টগ্রাম বন্দরের কর্মপরিধি বাড়াবে। একটা নতুন যাত্রা শুরু, কারণ আমাদের দেশে ইনভেস্টমেন্ট খুব কম এসেছে। আপনারা জানেন যে এই ইনভেস্টমেন্ট যখন এটা কমপ্লিট হবে তখন আমাদের অনেক ইয়াং জেনারেশন উইল গেট দেয়ার জব, অ্যান্ড পার্টিকুলারলি দোজ হু আর এডুকেটেড ইয়াং হু ডাজন্ট হ্যাভ জব, মাচ জব ইন বাংলাদেশ। একই দিন রাজধানীর অদূরে কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলকের সাথে ২২ বছর মেয়াদী কনসেশন চুক্তি স্বাক্ষর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসক সহ ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এমন নির্দেশনা দেন। ডক্টর ইউনূস বলেন, এবারের নির্বাচন গতানুগতিক নয়, এটি হবে দেশ রক্ষার নির্বাচন। তিনি বলেন, ১০০ বছরের জন্য জাতি কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণে নির্বাচন হবে এটা। প্রধান উপদেষ্টা বলেছেন, জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে, সেই স্মৃতি ছাপিয়ে যেতে সবাইকে ভূমিকা রাখতে হবে। এবার ধন্যবাদ জানাচ্ছি। আমি বলবো, এই যে নির্বাচনে আমরা ঢুকছি সেটা শতাব্দীর নির্বাচন। এটা ১০০ বছরের জন্য জাতি কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণের নির্বাচন। সেই জন্য এর গুরুত্ব অসীম।
এর মাধ্যমে জাতি তার ঠিকানা খুঁজে পাবে। কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ করা না গেলে জাতীয় সংসদ নির্বাচন আগের মতোই তামাশার নির্বাচনে পরিণত হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। সোমবার ইসির সঙ্গে সংলাপে তারা পোস্টারের ব্যবহার ফিরিয়ে আনা, জামানতের টাকা কমানো ও নির্বাচনে ড্রোন ব্যবহারের পক্ষে মত দিয়েছেন। সুষ্ঠু ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপ চলছে। সোমবারের সংলাপে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া, আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল, পেশি শক্তির ব্যবহার বন্ধ করা সহ কয়েক ধাপে নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন রাজনীতিবিদরা। 2 দিন বা 3 দিনের নির্বাচন করা যায় কিনা, তাহলে হয় কি নির্বাচন সহায়তাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যান বি ডুপ্লিকেটেড, তাদের উপস্থিতিটা বিভিন্ন জায়গায় নেওয়া যায়। যদি কালো টাকার প্রভাব এবং পেশি শক্তির দৌরাত্ম্য বন্ধ করা না যায়, নির্মূল করা না যায়, তাহলে সেই নির্বাচন তামাশার নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন হবে না। নির্বাচনে এআই এর অপব্যবহার রোধ, পোস্টারের ব্যবহার বাদ না দেওয়া, জামানতের টাকা কমানো ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ দেন তারা। ভোটাররা যাতে নির্ভয়ে নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে আইন প্রণয়ন করতে হবে। আমাকে যে ভালোবাসে, আমার ব্যানারটা, আমার পোস্টারটা, আমার লিফলেটটা তার ঘরের দেওয়ালে রেখে দিবে। আমাকে যে ঘৃণা করে সে ছিঁড়ে ফেলবে। ঘৃণা করাটাও আমার প্রতি একটা আকর্ষণ। ব্যানারের ব্যবস্থা, পোস্টারের ব্যবস্থাটা বিলীন করা সঠিক হবে বলে আমি মনে করি না। তারা ভোটারদের আচরণবিধি তৈরি করেন, তাদেরকে এডুকেট করেন, তাদের লিটারেসি ইজ ক্রিটিক্যাল। তারা যেদিন ভোট দেওয়ার জন্য উপযোগী হয়ে যাবে, তখন সেই দিন আপনাদের এই গেজেট প্রার্থীদের জন্য এবং পলিটিক্যাল পার্টিদের জন্য করতে হবে না। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ইসি প্রস্তুত জানিয়ে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকে যাবে। যত সাইক্লোন ঝড় আসুক না কেন, আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা আমাদের পক্ষ থেকে নেব। আগামী 19 নভেম্বর বিএনপি, জামায়াত ও এনসিপি সহ 12টি দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এক কর্পোরেশন, এক পে স্কেল বাস্তবায়ন এবং কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক কর্মচারীরা। সোমবার সকাল থেকে 1 ঘন্টা এই কর্মসূচি পালিত হয়। কারখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শ্রমিক কর্মচারীরা অংশ নিয়েছেন। দাবি মানা না হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণাও দেন বিক্ষুব্ধরা। এ সময় বক্তারা বলেছেন, শুধুমাত্র টেকনিশিয়ান ও অপারেটরদের মজুরি স্কেলে রেখে বাকি সবাইকে বেতন ভাতা দেওয়া হয় জাতীয় পে স্কেলে। একই কারখানার শ্রমিক কর্মচারীদের জন্য 2টি বেতন কাঠামো বৈষম্যমূলক। গত 1 মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা রায় ঘোষণার কার্যক্রম স্থান পায় আন্তর্জাতিক গণমাধ্যমেও। টেলিভিশনের মতো পত্রিকা এবং অনলাইনেও গুরুত্ব পেয়েছে শেখ হাসিনা মামলার রায় ঘোষণার খবর প্রকাশ করা হয়। রায় পড়া শুরু হওয়ার পর থেকেই অনলাইনে লাইভ সম্প্রচার করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে বাংলাদেশের সাবেক নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড শিরোনামে খবর প্রকাশ করেছে বিবিসি। রায় ঘোষণার দিনকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক হিসেবে উল্লেখ করা হয় প্রতিবেদনে। আল জাজিরা শিরোনামে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনার মৃত্যুদণ্ড। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সিএনএন শিরোনাম করেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। বার্তা সংস্থা রয়টার্সের শিরোনামে বলা হয়েছে, শিক্ষার্থীদের ওপর নির্যাতনের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এছাড়া ব্রিটিশ ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। মানবতা বিরোধী অপরাধের জন্য বাংলাদেশে শেখ হাসিনার মৃত্যুদণ্ড শিরোনামে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এছাড়া টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে, মানবতা বিরোধী অপরাধ, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড।
ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাজনৈতিক ঘটনাগুলোর একটি হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এই রায়ের আঞ্চলিক ভূ রাজনীতিতে সম্ভাব্য প্রভাব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির কথাও গুরুত্ব সহকারে উঠে এসেছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। সৌদি আরবে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৪৫ জন ভারতীয় ওমরা যাত্রী নিহত হয়েছেন। বাসটির একজন যাত্রী জীবিত রয়েছেন। রবিবার স্থানীয় সময় রাত ১:৩০টার দিকে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মুফরিহাত এলাকায় এমন দুর্ঘটনা ঘটে। ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রী ঘুমিয়েছিলেন, তাই কেউ বাস থেকে বের হতে পারেননি। ওমরা যাত্রীদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা। নিহত ৪৫ জনের মধ্যে নারী ও শিশু রয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্য রয়েছে ১৮ জন। এবারে খেলার খবর। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। এবার ঘরের মাঠে প্রতিপক্ষকে হারাতে মরিয়া জামাল, হামজা ও সৌমিত্রা। ঢাকা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে রাত ৮টায়। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে গেল মার্চে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ব্লু টাইগার্সকে বড় ভাই উল্লেখ করে সমালোচনার মুখে পড়েছিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এবারও ঘরের মাঠে অতিথিদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেন তিনি। প্রায় ১০ মাসের ব্যবধানে ভারত দলের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছেন তিনি। এখন যে অবস্থা ইন্ডিয়া আছে, এটা ইটস নট দ্য বেস্ট। সো এইখানে আমরা ক্যাপিটালাইজ করতে পারি, কারণ আপনি যদি ইন্ডিয়া দেখেন, ওরা সুপার লিগ এখনো শুরু হয় না। ইন্ডিয়া প্লেয়ার্স দে উইল ফোকাস অন বাংলাদেশ। হোয়াট এভার হ্যাপেন্স ইন ইন্ডিয়া, ইট হ্যাপেন্স ইন ইন্ডিয়া। বাট এইখানে ওরা সব খেলোয়াড়, ওরা সব প্রফেশনাল প্লেয়ার। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, সেটা ক্রিকেট, ফুটবল কিংবা অন্য যে কোনো ইভেন্টই হোক না কেন। সমর্থকদের মাঝে লড়াই হাড্ডাহাড্ডি হলেও মাঠের লড়াইয়ে সবসময় ভারতই এগিয়ে। দুদেশের ৩২ বারের দেখায় মাত্র ১৬ বার জিতেছে তারা। বাংলাদেশের জয় দুটি, ১৯৯১ ও ১৯৯৯ সালে, অর্থাৎ ২ যুগেরও বেশি সময় ধরে জিততে পারেনি তারা। ড্র হয়েছে বাকি ১৪টি ম্যাচ। যদিও পরিসংখ্যান নিয়ে মাথা ব্যথা নেই তাদের। বেঙ্গল টাইগার্সের বর্তমান দলটা যে আগের চেয়েও ঢের শক্তিশালী। এটা আমার জন্য বড় অ্যাসাইনমেন্ট। বাংলাদেশ দলে হামজা, সমিত, কিউবা, মিচেলরা রয়েছেন, তবে এটা নিয়ে বাড়তি চিন্তা করছি না। একটা ভালো জয় নিয়ে ফিরতে চাই। এএফসি এশিয়ান কাপ বাছাই থেকে দুদলই ছিটকে পড়েছে ঠিক, কিন্তু বাংলাদেশ ভারত এশিয়ান ডার্বির লড়াইয়ের উত্তাপ ঠিকই রয়েছে ফুটবলের সবুজ গালিচায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ, রাজসাক্ষী মামুনের ৫ বছর। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান বাংলাদেশের, জনস্বার্থে পাশে থাকার কথা জানিয়েছে ভারত। ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙা বাড়ি নিশ্চিহ্ন করার চেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের সঙ্গে চুক্তি স্বাক্ষর, পানগাঁও পেল সুইজারল্যান্ড। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।